বিক্ষুব্ধ কবি লেখক সমাজের ব্যানারে আমরা দাঁড়িয়েছি। জাহান্নামে বসে আমি পুষ্পের হাসিটা হাসছি। আমার কাছে এই বিশ্ববিদ্যালয় মনে হয় এরকম একটি জায়গা। এখানে এসে অনেকগুলো ফুল বসে আছে, পাখির মতো কলতান। তাদের হৃদয়ের কণ্ঠে শুনি মানবাধিকারের কথা তারা বলছে। এটা এমন এক জায়গা যেখানে আমি একজনের গল্প জানি। এতিমখানায় বেড়ে উঠেছিলেন, তারপরে কিছুদিন মাদ্রাসায়, তারপরে স্কুল কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে এসেছে। বিশ্ববিদ্যালয় জীবনে এসে সে হলে উঠেছিলেন। হলে উঠার পরে সে কোনোদিন ঈদ পূজা পার্বণ কখনো কোনো ছুটিতে তিনি বাড়িতে যাননি। 1971 সালেও যে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয়নি, 2024 সালে এসে এই বিশ্ববিদ্যালয়ের হল কার সাজেশনে বন্ধ হয়েছিল সেটি আমরা আজও উদ্ঘাটন এখানে হয়নি। ফলে এখানে যেমন গণতান্ত্রিক ছাত্র সংসদ কথা বলে, এখানেও ঠিক অগণতন্ত্রের পেশিবাদের চর্চার শ্রুতিগার হিসাবে পরিচিত হয়েছে। এখানের বিশ্ববিদ্যালয়ের একটা অংশ বিটিভির জন্য কান্না করেছে, মেট্রো রেলের জন্য কান্না করেছে। আর এখানেরই ছাত্ররা বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে নেমে এসেছে। এখানেরই ছাত্ররা 8 তারিখে লিয়াজু কমিটি করেছে একমাত্র এই বিশ্ববিদ্যালয় থেকে 5 জন নিয়ে। প্রাইভেট উপেক্ষিত, মাদ্রাসা উপেক্ষিত, কলেজ উপেক্ষিত, রাজশাহী, বগুড়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, নওগাঁ, চট্টগ্রাম উপেক্ষিত ছিল। ফলে এটা হচ্ছে এমন এক পাটাতন, এখানে জান্নাতুল ফেরদাউসও আছে, আবার দোজখের মতো একটা একেবারে নমরুদ ফেরাউনের মতো লোকও এই সংসারে বসবাস করে। তো যাই হোক, আমি সীমাবদ্ধ থাকবো, অল্প সময় কথা বলো, সেটা আমার কালচার নিয়ে। এখানে 5টি শব্দ ব্যবহার করেছে, সংবাদকর্মী থেকে অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী পর্যন্ত। আমি বিশেষত একজন কবি হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য, কবিতা লিখবার জন্য এবং কবি খ্যাতি পাওয়ার জন্য বাড়ি থেকে 2007 সালে পালিয়ে এসেছি ঢাকায়। সুতরাং এই আজকের ব্যানারে কবি লেখকের শব্দটি যোগ থাকতে পারতো আর কি, যদিও এই শব্দগুলো দিয়ে সৃজনশীল ভাবে কাভার করে, কিন্তু কবি লেখক হতে পারত। যাই হোক, তথাপিও আমি সে আলাপটাই করছি। আসলে যে কোনো ভাবে হোক, তারা যেহেতু আমাদেরকে আমন্ত্রণ করেছে, এটা সৌভাগ্য বলবো না, এটার একটা উত্তর আছে। এরকম দীপেশ চক্রবর্তীকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি তো সাবঅল্টার নিয়ে কাজ করেন, কিন্তু আপনি ঢাকায় এলে রেডিসন থেকে 5 স্টার হোটেলে থাকেন, কিন্তু আপনি তো কাজ করেন সাবঅল্টার নিয়ে। ভারতের সঙ্গে কোনো খেলায় বাংলাদেশ যখন হেরে যায়, আনন্দবাজার লিখে বিড়ালের মতো বিজয় হয়েছে বাংলাদেশের। তাহলে এই যে একটা বৃহত্তর দেশের এত মৌলবাদী চিন্তা তাদের কিভাবে হয়, এটা আপনি কিভাবে দেখেন? তিনি যে উত্তরটা দিয়েছেন, আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলছেন, ধরুন আমি ভারতীয়, কিন্তু আমি তো থাকি ইউরোপে। আমি ঠিক আপনি যে ক্রাইসিসটা বাংলাদেশে ফিল করছেন, ইউরোপও আমি সেই ক্রাইসিসটা ফিল করি। তেমন হচ্ছে আরেকটু পরিষ্কার করে বলেন। তিনি বলছেন, সারা পৃথিবীতে ধরেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু না, ভারতে মুসলিম সংখ্যালঘু না, ইউরোপে হিন্দু সংখ্যালঘু না, সারা পৃথিবীতে সংখ্যালঘু হচ্ছে তারা যারা সম্প্রীতি প্রিয়, ভালোবাসা প্রিয়, সমাজে কল্যাণ প্রিয়, তারা হচ্ছে সংখ্যালঘু। আজকে এই সমাজে কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী হচ্ছে সংখ্যালঘু। তাদের অনুষ্ঠানে এরকম নিবিনুপু বাতি জ্বলে। ফেসবুক, ইউটিউব কিংবা টুইটার রিলস না এলে আমাদের রনি ভাইদের কথা কে শুনতো আর কতটুকু ভাইরাল হতো আমার জানা নেই। ফলে ভাইরাল অ্যাক্টিভিস্ট আর হতো না। 1 আগস্ট রাত প্রায় 9:30 বেজে গেছে। আমি আমাদের যেসব বন্ধু লেখক বড় ভাইদেরকে চিনি, তাদেরকে বলছিলাম যে আসলে ছাত্ররা বারবার বুলেট বিদ্ধ হচ্ছে, এভাবে মার খাচ্ছে, আমি লেখকরা ঘরে বসে লিখছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে না। এই ভাবনা থেকে আমাদের কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করলাম, বললো যে পরিস্থিতি ভালো না, আরো 2-1 দিন দেখি।
তারপর আমি আমাদের সিনিয়র লেখকদের দুই একজনকে ফোন করলাম। তো স্বভাবত লেখকরা এখন আর শুধুই লেখেন না, কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, কোনো হাউসের সঙ্গে যুক্ত। বলে যে, দেখো তোমরা নামো, আমরা তো আছি। আমি আসলে যে প্রতিষ্ঠানে কাজ করি সরাসরি নামতে পারবো না, একটু সমস্যা আছে। এইভাবে আমি আমার নোট নিয়েছি, ৪৭ জনকে কল দিয়েছি, ৩ জন আমাকে বলছে তুমি যে কোনো কিছু করো, ফিজিক্যালি আমরা নামবো। ৪৭ জনকে কল দিয়েছি, ৩ জন বলেছে নামবে, 46% বলছে যে নানাবিধ ইস্যু করেছে ১ তারিখে রাতে। কিন্তু এর মাঝে কত ঘটনা ঘটে গেছে। তো আমি নাম ধরে বলি, আহমদ মোস্তফা কামাল, জাকির তালুকদার, এরকম কয়েকজনকে বললাম আপনারা তো এই যে বইমেলা আসলে আপনারা পাঠকের সামনে মুখোমুখি কিভাবে হবেন? যে পাঠক বুলেটের সামনে দাঁড়ায় যাচ্ছে, যে মানে শিক্ষার্থীরা একটা স্বপ্নের আশায় ঢাকায় এসেছে, সেই শিক্ষার্থীরা অকাতরে মরে যাচ্ছে, আর আমি ঘরে বসে লিখবো? বলে তুমি বয়স কম, তো এখনো বোঝো নাই। তো আমি আসলে ভাবলাম আসলে তো বয়স কম, বুঝি নাই। তখন আমার ৭১ সালের কথা মনে পড়লো। ৭১ সালে ১৯৭০ সালের যতজন এমএনএ ছিল, আমরা দেখি গণপরিষদের একজন মাত্র বোধহয় সদস্য শহীদ হয়েছে, বাকি সবাই কিন্তু ওই যে আমি যেমন বুঝিনি, তারা বুঝে ভারতে চলে গেছে, কেউ দিল্লি চলে গেছে, কেউ আরো আরো জায়গা যেখানে চেনে জানে সেনা চলে গেছে। ঠিক ২৪ সালেও যারা বুঝেছে তারা ঘরে ছিল, যারা আরেকটু বুঝেছে তারা বিদেশ চলে গেছে। আমরা যারা বুঝি নাই, পরের দিন ২ তারিখ বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে দাঁড়াবো। মহামান্য আব্দুল্লাহ আবু সাঈদের কর্মীরা বলছে যে এই গলিতে দাঁড়ানো যাবে না। আপনারা যারা বাতিঘরে যান দেখবেন ওই গলিতে এখনো গণঅভ্যুত্থান পরবর্তী কোনো গ্রাফিতির আছর পড়েনি। এই কোন বাংলাদেশ? আব্দুল্লাহ আবু সাঈদের ওই গলিতে মনে হয় মূলত মঙ্গল গ্রহে এসে পড়েছে। শুনশান নীরবতা, রবীন্দ্রসঙ্গীত গাইতেছে, হেলে দুলে চলছে, একজন আরেকজনকে জড়াই করে চলে যাচ্ছে, তাদের ওখানে কোনো গণঅভ্যুত্থানের আছর পড়েনি। তারপর ওই গলিতে দাঁড়াতে দিল না। আমরা বাংলা মোটরের ওখান থেকে, সিরামিকের দোকান থেকে একেবারে ওখানের যে ইয়ে আছে মাঝখানে গলি, পুরোটাতে দাঁড়ালাম। একটু পরপর তারা আসে তাদের ওখান থেকে যে আপনারা এখানে কতক্ষণ থাকবেন? এর মাঝে পুলিশ আসছে, র্যাব, বিজেপির প্রায় ৭টা গাড়ি আমাদেরকে ঘিরে রেখেছিল। আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের সংগঠনের নাম দিয়েছি। ওই দিনই সংগঠনের নাম জন্ম হয়েছে ১ তারিখ রাতে।